সরলরেখার ঢাল। এবার আমাদের আলোচ্য বিষয় বা টপিকটা হচ্ছে সরলরেখার ঢাল। ঢাল বা স্লোপ ইংরেজিতে বলি আমরা আসলে এটাকে। এখন কথা হচ্ছে এই স্লোপ জিনিসটা আসলে কি ভাইয়া? চলো সংজ্ঞাটা তোমরা আগে লিখে ফেলো। ডেফিনেশন, ওকে? ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা খুবই সহজ। লেখো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিক, কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ভ্যালু কি মিন করে? ট্যানজেন্ট ভ্যালু জিনিসটা কি এটা আমরা বুঝবো। তার ট্যানজেন্ট ভ্যালুকে সরলরেখার ঢাল বলে। ভাইয়া কি বোঝালেন বা কি বোঝাতে চাচ্ছেন আপনি আসলে এইসব বলে? চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কেমন? যে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে ইম্পর্টেন্ট পার্ট, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা ইম্পর্টেন্ট পার্ট, ওকে? যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ভ্যালু, এটা আরেকটা পার্ট। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তিনটা পয়েন্টে তুমি মনে রাখবা যে কোণ, তাহলে কোণ একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, তিনটা পয়েন্টে মনে রাখবা তোমরা কথাটা। একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ভ্যালুকে সরলরেখার ঢাল বলে। এখন ভাইয়া আসো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে তোমাদেরকে আসলে কি বোঝাতে চেয়েছি। মনে করো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মনে করো আর কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবং ভাইয়া এটা হচ্ছে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। কালারটা ডিফারেন্ট করে দেই। ধরো এটা একটা সরলরেখা। তাহলে এই যে সরলরেখাটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ওয়াই। আর এটা হচ্ছে একটা যে কোনো একটা সরলরেখা, নীল কালার খালিটা যে কোনো একটা সরলরেখা। এটাকে বলি আমরা, এটা হচ্ছে মূলবিন্দু ও, তোমরা জানো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে এই সাইডটা হচ্ছে ধনাত্মক দিক, এই সাইডটা হচ্ছে ঋণাত্মক দিক। এখন এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণ উৎপন্ন করবে, এই কোণের পরিমাণটাকে ধরো তুমি থিটা। মনে করো যে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, যে কোনো একটা কোণ উৎপন্ন করতে পারে। তো সেই কোণটাকে আমরা ধরে নিব কত, কি স্যার, কি ভাইয়া ধরে নিব? থিটা ধরে নিব। এখন এই থিটার ট্যানজেন্ট ভ্যালু কথাটার মানে কি? থিটার, এই যে থিটার সাথে যখন আমরা ট্যান দিয়ে দেব, অর্থাৎ ট্যান থিটা, এটা যে একটা মান আসবে। ধর থিটার মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। থিটার মান যদি আসে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত? 1। থিটার মান যদি আসে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3, তাই না? তো যদি থিটায় মানে একটা কোণ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার যেই ট্যানের মান, সেটাকে আমরা বলতেছি ঢাল। আর ঢালকে প্রকাশ করা হয় এম দিয়ে। এটাই হচ্ছে আমাদের বেস ফর্মুলা। কিসের জন্য বলো তো ভাইয়া? আমাদের ঢালের জন্য বেস ফর্মুলা হচ্ছে এটাই, বেস ফর্মুলা m = tan থিটা। তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ভ্যালুকে সরলরেখার ঢাল বলে। তাহলে তোমাকে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিক। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, এক্স অক্ষের ধনাত্মক দিক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোণ উৎপন্ন করে। তৃতীয় পয়েন্ট হচ্ছে ট্যানজেন্ট ভ্যালু, এটাকে আমরা বলতেছি ঢাল। কথা মনে থাকবে? এটাকে আমরা বলছি কি? সরলরেখার ঢাল বলছি। এখন আরও সহজভাবে তুমি যদি মনে রাখতে চাও যে ঢাল ব্যাপারটা আসলে কি, সরলরেখার ঢাল বলতে কি বোঝায়? সরলরেখার ঢাল বলতে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কতটুকু মানে নোয়ানো আছে, কতটুকু খাড়া অবস্থায় আছে, এটাকে মিন করে আর কি। বোঝা গেছে? একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু খাড়া অবস্থায় আছে বা কতটুকু ক্লোজ আছে, এটাকেই মিন করে আর কি। তো ঢাল মূলত কি? একটা অ্যাঙ্গেলকেই আমরা বুঝবো। ঢাল বলতে আমরা মূলত এই অ্যাঙ্গেলটাকেই বুঝবো, মানে তার ট্যানজেন্ট ভ্যালু, ঠিক আছে? ঢাল মানে আমার যে অ্যাঙ্গেল হয় তার ট্যানজেন্ট ভ্যালু। তো ঢাল বলতে মূলত আমরা কোনো একটা অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল থেকে ট্যানের মান, এটাকেই আমরা বুঝবো, ঠিক আছে? তো এখন ঢাল সংক্রান্ত কিছু পড়াশোনা আগে একটু আমরা করে নিই। m = tan থিটা তো আমরা শিখে গেলাম। ঢাল সংক্রান্ত আমরা কিছু পড়াশোনা করে নিই। চলো একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। সেই জিনিসটা হচ্ছে যে যদি তোমার কাছে বলা থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি সরলরেখা 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ওই সরলরেখার ঢাল কত? তুমি m = tan 45 ডিগ্রি, তার মানে কত? 1। এই যে ঢাল পেয়ে গেছো 1। তোমার কাছে যদি অ্যাঙ্গেলটা বলা থাকে, এখন তোমার কাছে যদি অ্যাঙ্গেল না বলে
তোমার কাছে যদি কি বলে, চলো আমরা একটু দেখি, তোমার কাছে যদি বলে দেই যে এই ধরো সরলরেখাটা, এই হচ্ছে তোমার সরলরেখা, মনে করো এটা হচ্ছে তোমার সেই সরলরেখা, হ্যাঁ। তো এই সরলরেখাটা সে এখানে একটা বিন্দু আছে পি, এখানে একটা বিন্দু আছে কিউ, হ্যাঁ। তো এই যে x1 y1 হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, আর x2 y2 হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ভাইয়া সরলরেখাটা যদি পি এবং কিউ বিন্দু দিয়ে যায়, এই যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাটা আছে, এটা যদি পি এবং কিউ বিন্দু দিয়ে যায়, অথবা সরলরেখার উপরস্থ পি এবং কিউ বিন্দু দিয়ে যায়, অথবা সরলরেখার উপরস্থ পি কিউ বিন্দু, দেখো পি কিউ বিন্দু দিয়ে যদি সরলরেখা যায় তাহলে পি কিউ বিন্দু তো সরলরেখার উপরেই থাকবে। তাহলে দুইটি বিন্দু যদি সরলরেখার উপরস্থ হয় অথবা সরলরেখাটা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি দুইটা বিন্দুর সাপেক্ষে কীভাবে তুমি ঢাল নির্ণয় করবে, সেই ক্ষেত্রে দুইটা বিন্দুর সাপেক্ষে তুমি কীভাবে ঢাল নির্ণয় করবে, চলো এটা একটু আমরা দেখি, ঠিক আছে? এটা একটু আমরা দেখে ফেলি। তো মনে করো যে তোমার এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, কেমন? আর এটা হচ্ছে মনে করো যে আমাদের সরল রেখা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের সরল রেখা, ক্লিয়ার? তো এখন এই সরল রেখা সে এখানে একটা বিন্দু আছে পি যার স্থানাঙ্ক x1 y1, এখানে একটা বিন্দু আছে কিউ যার স্থানাঙ্ক x2 y2, এই দুই বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল আসলে কত? এখন কিন্তু তোমার কাছে বলা নাই এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ফার্স্টে ছিল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কোণ দিয়ে আমরা ঢাল পেয়ে গেছি। এখন আমাদের দুইটা বিন্দুগামী বলা আছে বা দুইটা বিন্দু সরলরেখার উপরস্থ বলা আছে, এটা দিয়ে আমাদেরকে ঢাল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু কাজটা করি কিভাবে কি করা যায়। তো ফার্স্টেই দেখো, তোমরা এটা জানো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যখন আমরা নিজেরা বানাই বা আবিষ্কার করি, সেখানে আমরা পড়েছিলাম যে এই পি বিন্দুটা এখানে আসছে, যে এটা কিভাবে আসছে, সে তার সাহসটা কত বড়, কিভাবে আসলো, চলো এটা একটু দেখি। এই যে তোমরা জানো যে x1-এর কারণে সে এতটুকু আসছে, y1-এর কারণে সে এতটুকু উপরে উঠে গেছে, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত আসলে? y1, আর এতটুকু কত? এটা হচ্ছে আমাদের x1। আচ্ছা, তারপরে বলো এই কিউ বিন্দুটা এখানে কেন আসছে? সে এখান থেকে এই পর্যন্ত আসছে তোমার x2 এর কারণে, দেন এই y2 এর কারণে সে এতটুকু উপরে উঠে গেছে, এটা হচ্ছে আমাদের y2। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? খুবই সহজ একটা ব্যাপার। তো এই যে মাঝখানের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ভাইয়া কত? পুরাটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, ডিফারেন্সটা হচ্ছে x2 মাইনাস x1। এখন বলো ভাইয়া, আমি যদি চিন্তা করি যে ধরো যে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কি y1, তো এখানে একটু রেখা টানলাম আমরা এইভাবে, আর এতটুকু হচ্ছে কি আমাদের, এতটুকু হচ্ছে আমাদের y2। কথাটা বুঝতে চেষ্টা করো, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে চেষ্টা করো। এই এতটুকু হচ্ছে আমাদের y2, এতটুকু হচ্ছে আমাদের y1, মানে এখান থেকে অতটুকু উচ্চতা হচ্ছে y1, এতটুকু উচ্চতা হচ্ছে y2। তাহলে যে মাঝখানের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত আসলে? এই পুরা y2 থেকে যদি y1-কে বিয়োগ করে দেই তাহলে তো আমার ডিফারেন্সটা থাকবে। তাহলে এই এতটুকু ডিফারেন্স হচ্ছে আমাদের y2 মাইনাস y1, আর এতটুকু ডিফারেন্স হচ্ছে আমাদের x2 মাইনাস x1, এই যে জিনিসটা। ওকে, এখন দেখো এই রেখা কি ছিল? এই রেখাটা পি বিন্দু থেকে কি ছিল? এটা লম্ব ছিল x অক্ষের উপরে। কিউ বিন্দু থেকে এই রেখাটাও ছিল লম্ব x অক্ষের উপরে। কথা কি বুঝতে পারছো তোমরা? কিউ বিন্দু ছিল লম্ব কার উপরে? x অক্ষের উপরে, এই যে x অক্ষের উপরে। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। y অক্ষের উপরে লম্ব ছিল। তার মানে কি এই দুটি রেখা যেহেতু পরস্পর লম্ব x অক্ষের উপরে, তার মানে দুটি পরস্পর সমান্তরাল। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি হয় আমাদের x2 মাইনাস x1, তার মানে এই দূরত্বটাও কত? এই দূরত্বটাও কত? এটাও কিন্তু আমাদের কত ভাইয়া বলো তো? এটাও কিন্তু আমাদের এই যে এটাও হবে আমাদের x2 মাইনাস x1। এখন এতটুকু দূরত্ব যদি হয় y2 মাইনাস y1, তার মানে এই জায়গাটা কত আমাদের? এটা অ্যাকচুয়ালি আমাদের y2 মাইনাস y1। তাহলে দেখো এখানে একটা আমরা ত্রিভুজ পেলাম, সুন্দর একটা ত্রিভুজ পেয়ে গেছি। এই যে হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো ভূমি হচ্ছে আমাদের এটা, আমাদের লম্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে অতিভুজ। এখন অতিভুজের এই অংশটা কিন্তু সরলরেখার অংশ, অতিভুজের এই অংশটা কিন্তু সরলরেখার অংশ, তাই না? তাহলে তুমি চিন্তা করে দেখো তো, সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এখানে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে কিনা? কারণ এটা কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ হিসেবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখা এখানে থিটা কোণ উৎপন্ন করলে ত্রিভুজের ভিতরে এই অ্যাঙ্গেলটাও কি থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা হবে। আর এই অতিভুজটা কি? অতিভুজটা কিন্তু সরলরেখার অংশ, তাই না? সরলরেখার অংশ। তাহলে আমরা এই ত্রিভুজের জন্য tan থিটার ফর্মুলা আমরা কি জানি বলো তো? ত্রিভুজের জন্য tan থিটার ফর্মুলা জানি আমরা লম্ব বাই ভূমি। লম্ব কত? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বোঝা গেছে? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে অ্যাকচুয়ালি
আমার লাগতো কি tan থিটা, এই tan থিটাটাকে আমি কি বলি, m বলি। আমি সূত্র থেকে শিখে আসছি, ঢালের সূত্র থেকে শিখে আসছি। জাস্ট একটু দেখো, m = tan থিটা, এটা আমরা জানি তাই না? ঢালের সূত্র থেকে শিখে আসছি tan থিটা মানে কি ঢাল। তাহলে m = y2 - y1 / x2 - x1 আমরা বলতে পারি কি না বলো? এই ত্রিভুজটা আমি বানালাম, ত্রিভুজের উচ্চতা বের করলাম, ভূমি বের করলাম। তো এই ত্রিভুজ থেকে এখানে যদি থিটা হয় তো এটাও থিটা অনুরূপ কোণ হিসাবে। তাহলে এই ত্রিভুজের জন্য tan থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y2 - y1 / x2 - x1, আর tan থিটা মানে কি ঢাল। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, যদি দুইটি বিন্দু দেওয়া থাকে, তাহলে এই দুই বিন্দুর ঢাল আমরা m = কি শিখবো ভাইয়া বলো তো, y2 - y1 / x2 - x1। এখন কেউ যদি y1 কে আগে দাও, y2 কে পরে দাও, তাহলে নিচে x1 কে আগে দিতে হবে। নিচে ভাইয়া কি করতে হবে, নিচে এই যে দেখো x1 কে আগে দিতে হবে, x2 কে পরে দিতে হবে। এটা কিন্তু তোমাকে মাস্ট রিমেম্বার, এটা মনে রাখতে হবে। তুমি y তো অবশ্যই উপরে থাকবে, বুঝতেই পারছো, যেহেতু লম্ব হচ্ছে y, তো tan থিটার ক্ষেত্রে আমরা জানি লম্ব উপরে থাকে, তো y উপরে থাকবে, x এর গুলো নিচে থাকবে। যদি x1 মানে y1 কে আগে দাও তাহলে নিচে x1 কে আগে দিতে হবে, যদি y2 কে উপরে আগে দাও তাহলে x2 কে আগে দিতে হবে। এটা কিন্তু আমরা শিখে গেলাম। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে দুইটা বিন্দুর সাপেক্ষে কিভাবে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করব সেটা আমরা এখানে এই যে বেসিক সহ শিখে গেলাম। জাস্ট একটু তুমি নিজে নিজে বুঝো বা বোঝার চেষ্টা করো, বা একটু রিওয়াইন্ড করে না বুঝলে আবার একটু দেখো, 2-3 বার দেখো, তুমি কিন্তু বুঝতে পারবে। যেখানে ছিল আমাদের পি বিন্দু, এখানে ছিল আমাদের কিউ বিন্দু, এটা ছিল আমাদের সরলরেখা। এই পি এবং কিউ বিন্দুকে আমি সরলরেখার ঢাল আমি কীভাবে কী করে বের করলাম। তো এরপরে যদি অনেকে আছে কঠিন লাগতেছে বা কঠিন লাগবে যাদের কাছে, তাদেরকে আমি শর্টকাট বলবো কীভাবে তোমরা মনে রাখবা। তো গেল হচ্ছে সরাসরি অ্যাঙ্গেল দেওয়া থাকলে এইভাবে আমরা বের করব, আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে বের করব। এবার আসো যদি সরাসরি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তো সরলরেখার সমীকরণ একটা স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে ax + by + c = 0। তো এখান থেকে একটা মজার জিনিস দেখো, তোমাদেরকে একটু বলে দেই আমি। এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ। তো সরলরেখার এটা যে সরলরেখার এই সমীকরণ তুমি কিভাবে বুঝবা? সরলরেখার সমীকরণের একটা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, একটি বা দুইটি চলক থাকবে, ঠিক আছে? 2 নাম্বার, চলকের ঘাত সর্বদা কি হবে ভাইয়া বলো তো? 1 হবে। প্রত্যেক চলকের ঘাত সর্বদা 1 হবে। তো এই দুইটা বৈশিষ্ট্য তোমাকে মাথায় রাখতেই হবে। এই দুটো যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি চিনে যাবে সরলরেখা। তো চলো এখানে চলক আছে কি একটু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে কি চলক আছে চলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। যে এখানে x একটা চলক, y একটা চলক। ক্লিয়ার? দেখো এই চলকের ঘাত কত 1, এটার ঘাতও 1। তার মানে তুমি নিশ্চিত হয়ে গেছো এটা একটা সরল রেখা। আর এখানে এই যে a b c এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ধ্রুবক। ক্লিয়ার? কনস্ট্যান্ট। চলক হচ্ছে ভ্যারিয়েবল। তো দেখো চলক আছে দুইটা এবং দুইটা চলকের ঘাতই হচ্ছে 1 1 করে। তো ঘাত 1 হইতে হবে মাস্ট সরলরেখা হইতে গেলে, আর চলক একটা বদলে থাকা লাগবে। 3টা চলক হইলে কিন্তু আর এটা সরলরেখা থাকবে না। কথা ক্লিয়ার? তো এটা হচ্ছে সরলরেখার একটা আদর্শ সমীকরণ, ax + by + c = 0। সরলরেখার একটা আদর্শ সমীকরণ। সরলরেখার আরেকটা আদর্শ সমীকরণ আছে, এটা হচ্ছে y = mx + c। তো কিছুক্ষণ পরেই তুমি এগুলোর একদম আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত, বা এগুলা কোনটা কি মিন করে, সি কি মিন করে, এম কি মিন করে, তো অনেকেই তোমরা অলরেডি বুঝে ফেলেছো এখানে আসলে এমটা কি মিন করবে। এমটা হচ্ছে সরলরেখার ঢাল মিন করে, আর সি হচ্ছে ওয়াই অক্ষের, এটা হচ্ছে কি সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল। আর সি হচ্ছে কি ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বলতে কি বোঝায় না বোঝায় যে কিছুক্ষণ পরে বুঝতে পারবে আর কি। ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বা ওয়াই অক্ষের ছেদাংশ আমরা বলতে পারি। ওয়াই অক্ষের ছেদাংশ। ওকে, তো আমি যদি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে, এই যে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আছে, এটাকে যদি আমি কনভার্ট করতে পারি সামহাউ যদি এটাকে এটার মতো করে বানাইতে পারি, তাহলে এখান থেকে এম পেয়ে যাবো না? চলো আমরা একটু বানাই এটাকে এটার মতো করে। হ্যাঁ, তো দেখো ভাইয়া আমার এখানে বাম পাশে লাগবে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইয়েরটাকে আমি রাখলাম by = এই ax যদি ওই পাশে যায় -ax হবে, সি যদি ওই পাশে যায় -c হবে। এখন ওয়াইকে রাখলে বি যদি ভাগ করে দেয় তাহলে -ax - c / b হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে করছি নিচে, তোমরা একটু দেখো। এখন এই বি কি? এই -ax এর নিচেও আছে, -c এর নিচেও আছে, তাহলে y = -ax/b - c/b।
তাহলে দেখতে পাচ্ছ তোমরা y ইজ ইকুয়ালস টু মাইনাস, এই যে a বাই বিটাকে সুন্দর করে লিখি আর x পাশে গুণ দেই, পাশে গুণ দিলে যেই কথা উপরে লিখলে একই কথা, মাইনাস সি বাই বি। এখন তোমরা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো ভালো করে, একটু কম্পেয়ার করো, তোমরা কম্পেয়ার করো। ধরো এটা হচ্ছে আমাদের 1 নং, তাহলে 1 নং এর সাথে একটু কম্পেয়ার করো তো। এই যে y m এর জায়গাতে আছে মাইনাস a বাই বি, x এর জায়গাতে x, এর জায়গাতে আছে কত, সেই জায়গাতে হচ্ছে মাইনাস সি বাই বি। তাহলে আমি যদি কম্পেয়ার করি, আমাদের ঢাল হচ্ছে মাইনাস a বাই বি আর y অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে মাইনাস সি বাই বি। কম্পেয়ার করে আমরা এটা পেয়ে যাই। তাহলে যদি সরাসরি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে ঢাল m ইজ ইকুয়ালস টু হবে, ঢাল m ইজ ইকুয়ালস টু হবে, এই যে ঢাল m ইজ ইকুয়ালস টু হবে মাইনাস a বাই বি। কথা কি ক্লিয়ার? যদি সরাসরি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে ঢাল m ইজ ইকুয়ালস টু হবে a বাই বি। কথা ক্লিয়ার কিনা বলো ভাইয়ারা? তাহলে ভাইয়া এর পরিচয় কি? এ হচ্ছে x এর সহগ, এ হচ্ছে x এর সহগ। ভাইয়া বি এর পরিচয় কি? বি হচ্ছে y এর সহগ, y এর সহগ। কথা ক্লিয়ার? এ হচ্ছে x এর সহগ, বি হচ্ছে y এর সহগ। ওকে, আচ্ছা বুঝা গেল? তাহলে আমাদের যদি মানে কোণ দেওয়া থাকে, তোমাদেরকে একটু দেখিয়ে দেই তাহলে আরো ভালো হবে। যদি সরাসরি কোণ বলা থাকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বলা থাকে, ঢাল m ইজ ইকুয়ালস টু tan থিটা। এরপর যদি দুইটা বিন্দুগামী বলা থাকে, তাহলে ঢাল y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। যদি সরলরেখার সমীকরণ সরাসরি দেওয়া থাকে, যেভাবে দেওয়া থাকে, তাহলে ঢাল কেমনে বের করব? m ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b। তো এই হচ্ছে আমাদের সরলরেখার ঢাল সংক্রান্ত, মানে ঢাল কীভাবে বের করতে হবে তোমাদের সিলেবাস অনুযায়ী এগুলি মোটামুটি চলে। তো সবগুলোকে যদি আমরা একসাথে কম্বাইন করি, দেখো এই বেস ফর্মুলা যেটা বলছিলাম, যে তুমি যদি এত কিছু নাও বুঝো, তাহলে শর্টকাটে বা কীভাবে তুমি মনে রাখবে বা কীভাবে তুমি অঙ্কগুলো সলভ করবে, এটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। m ইজ ইকুয়ালস টু আমরা প্রথমে শিখলাম tan থিটা। তাহলে একই সরলরেখার ডাল যদি দুইটা বিন্দুর উপরস্থ হয়, তাহলে কী হবে? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b। এই সবগুলো তো ঢাল মিন করে, তাহলে m ইজ ইকুয়ালস টু কিন্তু আমি সবগুলোই লিখতে পারি। তো তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো ভাইয়া, আর কিছু না, তুমি জাস্ট এটা মনে রাখো, তাহলে হয়ে যাচ্ছে। এখানে আমি একটু তোমাদেরকে স্টার দিয়ে দিচ্ছি, যে তুমি এই লাইনটাই জাস্ট মনে রাখবে। 1 2 3 তিনটা স্টার দিয়ে দিচ্ছি, জাস্ট তুমি এই লাইনটাই মনে রাখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো ভালো করে, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে দেখো কতগুলো সূত্র বানানো যায়। এই চারটা, m ইজ ইকুয়ালস টু tan থিটা, tan থিটা ইকুয়ালস টু এটা, এটা ইজ ইকুয়ালস টু এটা, চারটাই পরস্পর সমান। তাহলে এখান থেকে 1 নম্বর সূত্র প্রথমে তোমরা যেটা বানাতে পারবা, m ইজ ইকুয়ালস টু tan থিটা। 2 নম্বর সূত্র প্রথমে যেটা বানাতে পারবা, m ইজ ইকুয়ালস টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। 3 নম্বর সূত্র যেটা বানাতে পারবা, সেটা হচ্ছে m ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b। এগুলো আমাদের একটা পার্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা পার্ট গেল। কথা ক্লিয়ার? এবার আসলে আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আমরা কথা বলি। m ইজ ইকুয়ালস টু tan থিটা লিখতে পারবা, আবার m ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারবা, আবার m ইজ ইকুয়ালস টু এটাও লিখতে পারবা, যেহেতু চারটাই পরস্পর সমান। এবার আসো, আমি যদি 4 নম্বর সূত্রটা লিখি, এই tan থিটা ইজ ইকুয়ালস টু এটা বলা যাবে, কারণ তারাও তো পরস্পর সমান। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। 5 নাম্বারটা দেখো ভাইয়া, tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো মাইনাস a বাই b। গেল আমাদের আরেকটা। ঠিক আছে, আরেকটা সেগমেন্টেশন গেল। তারপরে আসো ভাইয়া, কি বলা যাবে? 6 নম্বরে তোমরা বলতে পারবা যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b। দেখো 6টা সূত্র তুমি বানাতে পারবা যদি তুমি এই লাইনটা মনে রাখো। তাহলে ঢাল সংক্রান্ত যত রকম প্রবলেম তোমার এসএসসি লেভেলে আসবে, তার এমন কিছু নাই তুমি যদি এই লাইনটা মনে রাখো এবং এখান থেকে এগুলো কীভাবে বানাতে হয় এটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকো। আগের কথাগুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে প্রমাণ, যে কিভাবে কি হচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, কিভাবে কি হচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ আর কি। হ্যাঁ, আর মূল কথা তুমি যদি শর্টকাটে মনে রাখতে চাও, তাহলে তুমি যদি এটা মনে রাখো, এই লাইনটা মনে রাখো, উপরের লাইনটা মনে রাখো, 3 স্টার দেওয়া যেটা, তাহলে এগুলো কিন্তু তুমি নিজে নিজে বানাতে পারবে। আর এগুলো যদি বানাতে পারো, তোমার এসএসসি লেভেলে এমন কোনো ঢালের অঙ্ক নাই যেটা তুমি পারবে না। সহজ কথা, যেটা তুমি পারবে না এমন কোনো অঙ্ক কিন্তু আসলে নাই ভাইয়া। কথা কি বুঝতে পারছো? এমন কোনো অঙ্ক কিন্তু আসলে নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো একটা মজার জিনিস শিখাই, ঢাল সংক্রান্ত একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই। আচ্ছা, এগুলা দিয়ে কিন্তু আমরা কাজ করব। এগুলা দিয়ে আমরা আমি বেশ কয়েকটা অঙ্ক করিয়ে দেব, তাহলে তুমি বুঝতে পারবে যে ঢাল আসলে কতটা ইজি। কতটা ইজি বা এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিব এবং সলিউশনও দেখিয়ে দেব, তোমরা নিজেরাই এগুলো পারবে। আচ্ছা, তার আগে ঢাল সংক্রান্ত আরেকটা কথা একটু শিখে নিই, কথাটা বোঝার চেষ্টা করো। ধরো তোমাদেরকে আমি বললাম
যে আমাদের এক্স অক্ষ, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা ভালো কথা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও। আচ্ছা এখন একটি সরল রেখা, মনে করো একটি সরল রেখা, কি কালার, নীল কালার, সাদা কালার দিই। মনে করো একটি সরল রেখা হচ্ছে যে এটা। এখন এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সরলরেখাটির ঢাল কত? সরলরেখাটির ঢাল m = tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি = কত? √3। ওকে ফাইন। আসো আবার মনে করো তুমি এটা আরেকটা সরল রেখা, ঠিক আছে? তো এই সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে m = tan, এটা m1 দাও, এটা m2 দাও, এটাকে লাইন 1, এটাকে লাইন 2 দাও। tan 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। tan 60 এর মান, সরি এটা ভুল লিখেছিলাম, এটা হচ্ছে 1/√3 হবে, এটা হবে আমাদের √3। আচ্ছা এরপরে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো 90টা তো তোমরা জানো, tan 90 ডিগ্রি মান হচ্ছে মানে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। সো 90 ডিগ্রি যদি আমি বাদ দিই, হ্যাঁ, তো ধরো যে আমি দিলাম কি আরেকটা সরলরেখা আমি আঁকালাম, এইটা মনে করো আরেকটা সরলরেখা, এটা হচ্ছে আমাদের মনে করো লাইন 3। এই সরলরেখা এই যে কোণ, ধরো সে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কত ডিগ্রি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে m3 = tan 120 ডিগ্রি। কত আসতেছে ভাইয়া? tan 120 ডিগ্রির মান কত তোমরা বলো? tan 120 ডিগ্রির ভ্যালুটা আসলে কত? হ্যাঁ আমরা চলো একটু এটা দেখে নিই। tan 120, আরে tan 120 -√3, -√3। আচ্ছা এরপর তুমি আবার একটা কাজ করো, আরেকটা সরলরেখা আঁকাও আর একটু বড় করে। ওকে, তো মনে করো যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এই কোণ উৎপন্ন করে, সেই কোণটার মান তুমি হিসাব করতে পারো যে 150 ডিগ্রি। তাহলে চলো এই সরলরেখার ডাইন, এটাকে ধরো আমরা লিখলাম লাইন 4, এটাকে আমরা লিখলাম হচ্ছে লাইন 4। তাহলে m4 = কত? tan 150 ডিগ্রি। tan 150 ডিগ্রির মান কত ভাইয়া? tan 150 ডিগ্রির মান কত বলো? tan 150 ডিগ্রির মান হচ্ছে -1/√3। কথা ক্লিয়ার? এখন এখান থেকে একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো কিনা আমাকে বলো। এখান থেকে একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো কিনা আমাকে একটু জানাও। আমি সিদ্ধান্তটা নিতে তোমাদেরকে সাহায্য করি। সিদ্ধান্তটা কিভাবে নিবা তুমি? সিদ্ধান্তটা নিবাই যে এগুলোর উপরে বেস করে, যে তুমি কি পাচ্ছ না পাচ্ছ, কি হচ্ছে না হচ্ছে, এগুলোর উপরে বেস করে তুমি সিদ্ধান্ত নিবা। কথা ক্লিয়ার? কিভাবে এগুলোর উপরে বেস করে সিদ্ধান্ত নিবা কথাটা বুঝো। এই যে ভাইয়া অ্যাঙ্গেলগুলো খেয়াল করো, এই অ্যাঙ্গেলগুলো কত? এই অ্যাঙ্গেলগুলো কত? লাইন 1 এর জন্য অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। লাইন 2 এর জন্য অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই প্রত্যেকটাই কিন্তু এই যে 0 থেকে 90 এর ভিতরে, এই প্রত্যেকটাই কিন্তু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে। লাইন 1 এবং লাইন 2 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু 0 থেকে 90-র ভিতরে। 0 থেকে 90-র ভিতরে যখন অ্যাঙ্গেল হয় তখন তুমি ঢালগুলো দেখো ধনাত্মক। ঢালগুলা কি? ধনাত্মক। ঢালগুলা কি? ধনাত্মক। এখন 0 থেকে 90-র মধ্যে যে অ্যাঙ্গেলগুলো থাকে এগুলোকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। এগুলোকে আমরা কি বলি ভাইয়া? সূক্ষ্মকোণ বলি। এগুলোকে আমরা, আচ্ছা একটু মুছেই লিখি সুন্দর করে, এগুলোকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। এগুলোকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। ওকে, তাহলে যখন সূক্ষ্মকোণ হয় তখন ঢালটা হয় ধনাত্মক। এবার আসো এই যে এখানে একটু খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। লাইন 3 এবং লাইন 4 এর জন্য অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি এবং 150 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোথা থেকে কোথার মধ্যে আছে বলো তো? 90 থেকে বড়, 180 থেকে ছোট। তো দেখো যখন 90 থেকে বড় এবং 180 থেকে ছোট হয়, একটি সরলরেখা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণ উৎপন্ন করে, তখন তার ঢালগুলা খেয়াল করে দেখো ঋণাত্মক। ঢালগুলা কি? ঋণাত্মক, তাই না? এখন এই ধরনের অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? স্থূলকোণ। এই ধরনের অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি ভাইয়া? স্থূলকোণ বলি।
কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি যে কোনো সরলরেখা যদি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে ওই সরলরেখার ঢাল অবশ্যই ধনাত্মক? এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না? তুমি দেখো, প্রথমে আমি রেখাগুলো আঁকালাম, তোমাদের মন মতো করে আঁকালাম, তারপরে আমি সিম্পলি যা শিখছি m = tan θ দিয়ে ঢাল বের করলাম। বের করার পর একটা ম্যাজিক্যাল ইস্যু আমি দেখতে পেলাম। ম্যাজিক্যাল ইস্যুটা কি? ইস্যুটা আমি দেখলাম যখন অ্যাঙ্গেলগুলো 0 থেকে 90-এর ভিতরে তখন ঢালগুলো পজিটিভ আসতেছে, যখন অ্যাঙ্গেলগুলো 90 থেকে 180-এর ভিতরে তখন দেখলাম ঢালগুলো নেগেটিভ আসতেছে। কি চমৎকার একটা ম্যাজিক্যাল ব্যাপার না? তখন আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম বা একটা সিদ্ধান্ত উপনীত হইলাম যে একটি সরলরেখা যখন এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তখন ঢাল ধনাত্মক, সরলরেখা যখন এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তখন ঢাল ঋণাত্মক। মজার একটা ব্যাপার না? মজার একটা ব্যাপার কিনা বলো? তুমি বলো মজার একটা ব্যাপার কিনা? এখন মজার আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো তোমরা এখানে দুইটা নোট নাও। আসলে নোটটা হচ্ছে মানে সূক্ষ্মকোণে, আমি শর্টকাট নোট দিচ্ছি, তো তোমরা একটু বিস্তৃতভাবে চাইলে লিখে নিতে পারো। সূক্ষ্মকোণে উৎপন্ন কোণ হচ্ছে, সূক্ষ্মকোণের ঢাল হচ্ছে ধনাত্মক, সূক্ষ্মকোণের ঢাল হচ্ছে ধনাত্মক, আর স্থূলকোণের ঢাল হচ্ছে ভাইয়া কি ঋণাত্মক। স্থূলকোণের ঢাল হচ্ছে ঋণাত্মক। কথা কি ক্লিয়ার? সূক্ষ্মকোণের ঢাল ধনাত্মক, স্থূলকোণের ঢাল ঋণাত্মক। একটি সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে সরলরেখাটির ঢাল হবে ধনাত্মক। এটা হচ্ছে ইলাবোরেট ফর্ম। আবারও বলি, একটি সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে তার ঢাল হবে ধনাত্মক। একটি সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করলে তার ঢাল হবে ঋণাত্মক। এবার আসো তোমাদেরকে আরেকটা মজা দেখাই। তোমাদেরকে আমি আরেকটা ম্যাজিক্যাল ইস্যু দেখাই। তোমরা জাস্ট ম্যাজিক দেখতে দেখতে পাগল হয়ে যাবা। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, এরকম ভাবসাব। তো দেখো, যখন 30 ডিগ্রি ছিল সরলরেখাটা এক অক্ষের সাথে একটু নোয়ানো ছিল। যখন 30 ডিগ্রি ছিল তখন সরলরেখাটা একটু নোয়ানো ছিল। এখন যখন কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে ভাইয়া? 45 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তখন দেখো সরলরেখাটা এই যে তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ঠিক মাঝখান দিয়ে গেছে। ঠিক মাঝখান দিয়ে যখন 45 ডিগ্রি হবে তখন ঠিক মাঝখান দিয়ে যাবে, কারণ তোমরা জানো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি 45 ডিগ্রি হয় তাহলে ঠিক মাঝখান দিয়ে যাবে। যখন 60 ডিগ্রি হবে তখন আরেকটু খাড়া হবে। এখন এখানে বোঝার কি আছে? দেখো, এই 1/√3 ভ্যালুটা কত তোমরা কি জানো? 1/√3 ক্যালকুলেটারে 1/√3 তুলে তোমরা ই করো, এই যে 1/√3 তুলে এটাকে এসডিতে দাও। দেওয়ার পরে তোমরা দেখো এরকম একটা ভ্যালু পাবা, 0.577। মনে করো 0.577 আসছে। এবার আসো √3 ভ্যালু কত? √3 ভ্যালু কত দেখো তো। √3 = 1.73। আর 45 ডিগ্রিতে ভ্যালু কত ছিল? 45 ডিগ্রিতে তোমরা জানো tan 45-এর মান হচ্ছে 1। তাহলে দেখো ভাইয়া, যখন সরলরেখার ঢাল হবে 45 ডিগ্রি, মানে সরি, সরলরেখা যখন এক অক্ষ ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন ঠিক মাঝখান দিয়ে যাবে। 45 ডিগ্রি নিচে হলে নিচের দিকে নোয়ানো থাকবে, 45 ডিগ্রির উপরে হলে উপরের দিকে আসবে। এখন তুমি ঢাল দেখে কিভাবে বুঝবা যে সরলরেখাটা কতটুকু নোয়ানো না খাড়া? খেয়াল করো, যখন অ্যাঙ্গেল 30 ডিগ্রি তখন মানটা কম, যখন অ্যাঙ্গেল 45 ডিগ্রি তখন মানটা আরেকটু বাড়ছে, যখন অ্যাঙ্গেল 60 ডিগ্রি তখন মানটা আরেকটু বাড়ছে, যখন অ্যাঙ্গেল আরেকটু বাড়বে মানটা তখন আরেকটু বাড়বে। এটা কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত কিন্তু বাড়বে, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত। 0 থেকে 90-এর ভিতরে তুমি 0 থেকে 90-এর ভিতরে তুমি কি করবা? 0 থেকে 90-এর ভিতরে যদি তুমি অ্যাঙ্গেল বাড়াতে থাকো সরলরেখার ঢালও বাড়তে থাকবে। তাহলে সরলরেখার ঢাল বাড়লে রেখাটাও খাড়া হতে থাকবে। 0 থেকে 90 পর্যন্ত শুধু এই ঘটনাটা ঘটবে। সরলরেখার ঢাল বাড়বে, সরলরেখা খাড়া হবে, সরলরেখার ঢাল বাড়বে, সরলরেখা খাড়া হবে, সরলরেখার ঢাল বাড়বে, সরলরেখা খাড়া হবে। এটা কিন্তু পজিটিভ মানগুলো পর্যন্ত হয়েছে। মান দেখেই তুমি চিনতে পারবা পজিটিভ মানগুলোর জন্য। নেগেটিভের জন্য কিন্তু হিসাব আবার ঠিক উল্টা। নেগেটিভের জন্য ঠিক আবার হিসাব উল্টা। পজিটিভ পর্যন্ত যতক্ষণ ঢাল পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ঢাল পজিটিভ ততক্ষণ পর্যন্ত। ঢাল যত বেশি হবে রেখা তত খাড়া হবে। যতক্ষণ পর্যন্ত ঢালটা ধনাত্মক হবে ততক্ষণ পর্যন্ত। ঢাল যত বেশি হবে রেখা তত খাড়া হবে। ঢাল যত বেশি হবে রেখা তত খাড়া হবে। ঢাল যত বেশি হবে রেখা তত খাড়া হবে। নেগেটিভে এসে দেখো কি হচ্ছে। দেখো, ছিল 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি যখন ছিল তখন ঢাল ছিল কত? -√3। এই যে মাইনাসের এই যে 1.73। যখন আর 150 ডিগ্রি হইলো, আর একটু বড় হইলো, তখন মাইনাসের 0.577। যখন ওই যে 135 মাইনাসের 135 ডিগ্রি থাকবে তখন ঢাল হবে -1। তার মানে কি? তার মানে কি বলো তো ভাইয়া? যখন মাইনাসের দিকেও বড় হবে তখন রেখা আরও এদিকে মানে এক অক্ষের ঋণাত্মক দিকে কাত হতে থাকবে। দেখো, -1.73 বড় নাকি -1 বড়? অবভিয়াসলি -1 বড়। আবার -1 থেকে বড়? -0.5
577 কিন্তু বড়, মাইনাসের সংখ্যা যত ছোট হয় তত আসলে সেটা বড় হয়, তোমরা সেটা জানো। তাহলে দেখো অ্যাঙ্গেল যখন বড় হচ্ছে ঢালও কিন্তু তখন বড় হচ্ছে। ঢাল বড় হওয়া মানে কি, এটা সে একদম এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে মানে ক্লোজ হতে থাকবে আর কি, ধনাত্মক দিকের সাথে সে ডিভোর্স দিয়ে এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে সে সংসার পাতা শুরু করবে আর কি। ঢাল যত বড় হবে, দেখো এই যে প্রথমে ছিল কত আমার 0.577, ঢাল আরেকটু বড় হয়েছে, ঢাল আরেকটু বড় হয়েছে, ঢাল আরেকটু বড় মানে পজিটিভ পর্যন্ত এক হিসাব, নেগেটিভে দেখো ঢাল ছোট ছিল বড় হয়েছে বড় হয়েছে। তো ঢাল বড় হওয়া মানে কি, সেই দিকে চাপতেই থাকবে চাপতেই থাকবে চাপতেই থাকবে, এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে তার সম্পর্ক ভালো হতে থাকবে, ধনাত্মক দিকের সাথে তার ডিভোর্স হতে থাকবে। তো তুমি একটা সরলরেখার ঢাল দেখেও কিন্তু বলতে পারবা রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু খাড়া বা নোয়ানো বা এক অক্ষ থেকে কতটুকু দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু তুমি ঢাল দেখেই বুঝতে পারবে, যদি তুমি এই আলোচনাটা আসলে তুমি ভালো করে মনোযোগ দাও আর কি। আর এটা যদি তুমি নাও বুঝো তেমন একটা সমস্যা নাই, তোমার মনে রাখতে হবে এই দুটো পয়েন্ট, তোমার মনে রাখতে হবে এই দুটো পয়েন্ট। সরলরেখা যখন এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তখন ঢাল ধনাত্মক, সরলরেখা যখন এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তখন ঢাল ঋণাত্মক। তো এই ছিল আমাদের ঢাল সংক্রান্ত বিস্তৃত পড়াশোনা, ঠিক আছে। তো এই ছিল আমাদের ঢাল সংক্রান্ত বিস্তৃত পড়াশোনা। তো দেখো ঢাল ব্যাপারটা আমরা মনে হয় চিনে গেছি। তো তোমাদের এমসিকিউতে একটা জিনিস আসে, হ্যাঁ যে এমসিকিউতে একটা জিনিস আসে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি, এই ব্যাপারটা আসে আর কি। তো এটাকে আমরা বলি রাইজ, এটাকে বলে হয় রান, হ্যাঁ এখানেই দেখাই, কই জানি না এইখানে না তো, এই যে এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় রাইজ, এটাকে বলা হয় রান। তাহলে আমরা কি শিখছি যে y2 - y ডিভাইডেড বাই x2 - x1, এটাকে যদি রাইজ বলা হয় তাহলে কি হবে রাইজ ডিভাইডেড বাই রান। এটা যদি এমসিকিউতে আসে সো করে নেবে আর কি, ওকে। তো এই ছিল একদম পুরো এমসিকিউ সিকিউ মানে সব কিছুর জন্য বিস্তৃত আমাদের টপিক পড়া। এবার আমরা কি দেখবো, কয়েকটা অঙ্ক দেখবো, যে মানে এই যে জিনিসগুলো এগুলো দিয়ে আমরা কয়েকটা অঙ্ক দেখবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে ব্যাপারটা কেমন। তো চলো আমরা কোশ্চেনগুলো আগে লিখে ফেলি। Q1, তো দেখো এই চারটা অঙ্ক যদি তোমরা ঠিকমতো বুঝে থাকো এবং করতে পারো তাহলে তোমাদের জন্য মানে সব কিছু ঢাল সংক্রান্ত অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এগুলো আমরা সলিউশন করা শুরু করি, খুব ইজিলি আমরা সলিউশন করতে পারবো, ওকে। তো সলিউশন নাম্বার 1, এক নাম্বারটার সলিউশন। প্রশ্নটা পড়ো, একটি সরলরেখা এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এই যে প্রশ্ন পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে, এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তোমরা সবাই জানো যে ঢালের ডেফিনেশনে বলা আছে সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট ভ্যালুকে ঢাল বলা হয়। এখন তুমি ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি আছে, তুমি এই ঋণাত্মক না ধনাত্মক এটা তুমি খেয়ালই করলে না, tan 45 মানে 1, একদম সুন্দর করে অ্যান্সার দিয়ে আসছে এবং বলছো ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, যে আমি এটাকে সলিউশন করে ফেলেছি, হ্যাঁ আই হ্যাভ সলভ দ্য কোয়েশ্চেন, এবং তুমি খুবই আনন্দিত যে আমি তো পেরে ফেলেছি, আমি তো পেয়ে যাবো নাম্বার। তোমাকে কিন্তু আসলে ঘোড়ার ডিম দিবে টিচার, তোমাকে কী দিবে ঘোড়ার ডিম। কেন? কারণ ডেফিনেশন হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ভ্যালু, কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে ঋণাত্মক দিকের সাথে। তাহলে মনে করো এই হচ্ছে, মনে করো তোমার সরলরেখা হচ্ছে যে এইটা, ঠিক আছে, এই হচ্ছে সরলরেখা, সে এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ধনাত্মক দিকের সাথে কত করবে, এইটি অ্যাঙ্গেলটা করবে, এই যে এই পরিমাণ অ্যাঙ্গেল আছে ধনাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ধনাত্মকের সাথে এই যে এতটুকু থাকবে। এখন এই পুরাটা মানে কি, পুরাটা মানে হচ্ছে আমাদের এই যে দেখো এই পুরাটা মানে কি, এই পুরাটা মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি এক সরল কোণ। 180 ডিগ্রি থেকে তুমি যদি এতটুকু বিয়োগ দাও, এই যে এতটুকু বিয়োগ দাও, তাহলে তুমি বাকিটা পেয়ে যাবে না। তাহলে 180 মাইনাস 45 ইজ ইকুয়ালস টু কত, 135। তাহলে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাকচুয়ালি কোণ হচ্ছে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাকচুয়ালি কোণ কত, 135 ডিগ্রি। এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, 135 ডিগ্রি। এইবার এম ইজ ইকুয়ালস টু tan থিটা, আমরা সবাই জানি। তাহলে tan কত ডিগ্রি, 135 ডিগ্রি। tan 135 এর মান হচ্ছে -1, এটাই হচ্ছে ঢাল। tan 135 এর মান কত, -1। তারপর একটু রিচেক দেওয়া না ভালো, একটু রিচেক দিয়ে নেওয়া কি ভালো। tan 135 এর মান কত, tan 135, ওকে -1, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, কথা কি বোঝা গেছে? তো মাথায় রাখতে হবে অ্যাঙ্গেলটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে দেওয়া আছে নাকি ঋণাত্মক দিকের সাথে দেওয়া আছে। আচ্ছা গেল আমাদের 1 নাম্বারটার সলিউশন। তারপরে আসো আমরা 2 নাম্বারটার সলিউশন করব আমরা, ওকে। আমরা এবার 2 নাম্বারটা সলিউশন করব। 2 নাম্বারটা দেখো, একটি সরলরেখা সলিউশন নাম্বার 2, এখানেই করা যাক, হ্যাঁ সলিউশন নাম্বার 2। দেখো কি বলছে, একটি সরলরেখার ঢাল হচ্ছে 1, তাহলে m ইজ ইকুয়ালস টু 1 আমার কাছে বলা আছে।
রেখাটি P2 এবং 3, 4 বিন্দু দিয়ে যায়, তাহলে P is equals to what? P2 এবং 3, 4 বিন্দু দিয়ে যায়, রেখাটা যায় P2 একটা বিন্দু, এই যে P, P, 2 একটা বিন্দু এবং কত 3, 4 একটা বিন্দু, এই দুই বিন্দু দিয়ে যায়। সরলরেখাটা কি করে? এই দুই বিন্দু দিয়ে যায়। এখন তোমরা জানো দুই বিন্দু দিয়ে যদি যায় তাহলে সরলরেখার ঢাল m is equals to y2 minus y1 divided by x2 minus x1। এটা কিন্তু তোমরা সবাই কম বেশি জানো। যদি জানো তাহলে দেখো ঢাল m কত বলা আছে 1, y2 এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে y2 হচ্ছে 4 মাইনাস y1 হচ্ছে আমাদের 2, x2 হচ্ছে আমাদের 3 মাইনাস x1 হচ্ছে আমাদের p। এখন এখান থেকে কেউ আসো, আমি একটু লিখেই দিই, যাও আমি একটু লিখেই দিচ্ছি। তাহলে 1 ইকুয়ালস টু 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, 3 মাইনাস p, তাহলে গুণ করলে 3 মাইনাস p ইজ ইকুয়ালস টু 2। এই যে 3 মাইনাস p এখানে 1 এর সাথে গুণ হবে, আর এই 2 নিচে আছে মনে মনে 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 2ই থাকবে আসলে। তাহলে p কে যদি ওই পাশে নাও আর 2 কে এই পাশে আনলে মাইনাস হবে, p কে ওই পাশে নিলে মাইনাস হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 1 ইজ ইকুয়ালস টু p। এই যে p এর মান হচ্ছে 1। বুঝা গেল? বুঝা গেল ভাইয়া? খুব সহজ সহজ জিনিস। হ্যাঁ, তো দেখো আমরা কীভাবে ঢালের সূত্রগুলো ইউজ করছি আর কি, তোমাদেরকে আমি বলেছিলাম না তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো, তো সেটাই করছি আর কি। তো গেল আমাদের 2 নাম্বার সলিউশন। এরপর আসলে আমরা 3 নাম্বারটার সলিউশন করব। হ্যাঁ, 3 নাম্বারটার সলিউশনে কি বলা আছে দেখো, সলিউশন 3, 2, 3 দেখো কি বলা আছে। 7, 8 এবং 9, 10 বিন্দুগামী সরলরেখা এক অক্ষের ধনাত্মক ও ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাও চেয়েছে, ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাও চেয়েছে। তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু করি। দেওয়া আছে 7, 8 এবং 9, 10। আমরা জানি m ইজ ইকুয়ালস টু এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা কিন্তু আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে বিন্দুগামী রেখার ঢাল। আবার m ইজ ইকুয়ালস টু আমরা আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, তাহলে tan থিটার জায়গাতে tan থিটা থাক, তুমি কি করবা এই যে মানগুলো বসাবা। তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1, x2 y2, তাহলে y2 কত 10, 10 মাইনাস y1 কত 8, আর 9 হচ্ছে আমাদের x2, আর x1 হচ্ছে আমাদের 7। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু ভাইয়া কত আসছে, এই যে 2 ডিভাইডেড বাই 2, তাহলে কাটাকাটি করলে tan থিটা ইজ ইকুয়ালস টু 1। tan থিটা ইজ ইকুয়ালস টু কি ভাইয়া, tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এবার tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই 45 ডিগ্রি কি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হইলো না ঋণাত্মক দিকের সাথে? অবশ্যই মনে রাখবা সূত্র থেকে যা হিসাব পাবা সব তুমি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে পাবা। অবশ্যই মনে রাখবা সূত্র থেকে যা পাবা তা তুমি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে পাবা। তার মানে এই 45 ডিগ্রি কোণ অ্যাকচুয়ালি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হচ্ছে সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, যেই রেখাটা এই 7, 8 এবং 9, 10 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই রেখার উপরে একটা বিন্দু হচ্ছে যে এখানে 7, 8, আর আরেকটা বিন্দু হচ্ছে এখানে 9 এবং 10। বোঝা গেছে? যা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই হচ্ছে আমাদের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এই পুরাটা যদি হয় আমাদের 180, এক সরলরেখা কোণ 180, তো ধনাত্মক দিকের সাথে আছে 45, এতটুকু অংশ বাদ দিলে ঋণাত্মক দিকেরটা পাওয়া যাবে। তাহলে 180 মাইনাস 45, তাহলে সমান সমান কত 135 ডিগ্রি কোণ। এই 135 ডিগ্রি কোণ হচ্ছে এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন করে। বোঝা গেছে? সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত 45 ডিগ্রি, আর ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? ঋণাত্মক দিকের সাথে, এই যে ঋণাত্মক দিকের সাথে 135, ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বোঝা গেল? বোঝা গেল? অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল, মানে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য অঙ্ক বা সর্বোচ্চ কতে আসতে পারে। তো আশা করি তোমরা এগুলো পারবে। কথা কি ক্লিয়ার? তারপরে আসো আমরা আমাদের লাস্ট ম্যাথটা করে ফেলি। লাস্ট ম্যাথে কী বলা আছে একটু জাস্ট দেখলেই হবে। লাস্ট ম্যাথটাতে কী বলা আছে এখানে একটু টান দিয়ে দিই। সলিউশন নাম্বার 4 নাম্বার কোশ্চেনের সলিউশন কি বলা আছে, 3x - 4y + 5 রেখা দেওয়া আছে 3x - 4y + 5 = 0।
রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন, না রেখাটির ঢাল কত এবং x অক্ষের সাথে উৎপন্ন কোণ। যদি সিম্পলি বলা থাকে x অক্ষের সাথে উৎপন্ন কোণ ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু বলা না থাকে, তাহলে তুমি ধরে নিবা ধনাত্মক দিক, তাহলে তুমি ধরে নিবা কি ধনাত্মক দিক। যদি শুধু ঢাল বলা থাকে, মানে x অক্ষের সাথে উৎপন্ন কোণ বলা থাকে, শুধু x অক্ষের সাথে উৎপন্ন কোণ বলা থাকে, তাহলে তুমি ধরে নিবা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ তোমাকে বের করতে হবে। তো এখন সরাসরি সরলরেখা দেওয়া থাকলে আমরা m = জানি কি -a/b, a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, তাহলে মাইনাস a হচ্ছে x এর সহগ, x এর সহগ কত এখানে 3, x এর সহগ 3, y এর সহগ কত ভাইয়া, এই যে x এর সহগ হচ্ছে আমাদের এই যে কত 3, আর y এর সহগ কত, এই যে চিহ্ন সহ -4, চিহ্ন সহ কিন্তু নিতে হবে, চিহ্ন সহ কিন্তু নিতে হবে, তাহলে -4। তাহলে ভাইয়া দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 3/4 হচ্ছে ঢাল। এখন ঢাল আমরা আবার জানি কি m জানি tan থিটা। তাহলে ভাইয়া আমরা কি এই কথা বলতে পারি, মানে এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ এই জায়গাটা খেয়াল করো, 3/4 m = 3/4, আবার m = কি tan থিটা, তাহলে 3/4 = tan থিটা, তোমরা কিন্তু এটা জানো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা আমরা এখান থেকে বলতে পারি থিটা tan ইনভার্স এই যে 3/4, ট্যানটা যদি এই পাশে আসে ইনভার্স করে হয়ে যাবে আর কি, তাহলে থিটা tan ইনভার্স 4, এটাই উৎপন্ন কোণ, কারণ tan ইনভার্স 3/4 এর মান কত এটা আমরা জানি না, আর এটা আসলে একটা পয়েন্টে আসবে, সো এটা দেওয়ার দরকার নেই, যা আছে তুমি তাই দিয়ে দাও। এটাই হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এখানে দুইটা পার্ট, এই যে রেখার ঢাল কত, এটা হচ্ছে একটা পার্ট, আর x অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা হচ্ছে আমাদের দুইটা পার্ট। তো ফার্স্ট পার্টের आंसर হচ্ছে এটা, সেকেন্ড পার্টের आंसर হচ্ছে এটা। যদি সরাসরি আসতো tan ইনভার্স 1, তাহলে 45, tan ইনভার্স 3 ধরো √3, তাহলে 60, tan ইনভার্স 1/√3, তাহলে 30 ডিগ্রি হইতো। এরকম যেহেতু আসছে সেটা দেওয়ার দরকার নেই, যেভাবে আছে এভাবে দিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং সলিউশন ঢাল সংক্রান্ত। আশা করি এই যে 6টা সূত্র তোমাদের দেখিয়েছিলাম, তো এগুলোর ইউজেস তোমরা কিন্তু এখানে দেখতে পেলা এই 4টা কোয়েশ্চেনের মাধ্যমে। বলো কথা বুঝতে পেরেছো কিনা? দেখো কি সুন্দর সুন্দর জিনিস, জাস্ট দেখো এই যে কোয়েশ্চেনগুলো দেখো, হ্যাঁ এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, তাই না? তো এগুলোর সলিউশন দেখো, 1 নাম্বারটা সলিউশন, হ্যাঁ তারপরে এই যে 2 নাম্বারটার সলিউশন, হ্যাঁ এই ডিটেল আমরা পড়ে ফেলেছি। কথা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। তো এই ছিল আমাদের ঢালের বংশবিস্তৃতি। এবার দেখো তোমরা এগুলো নিজেরাই পারবে। এবার এগুলোর কাজ কি? এগুলোর কাজ কিন্তু আমার না, এগুলোর কাজ হচ্ছে এখন তোমাদের। দেখো কি বলা আছে, সুন্দরভাবেই বলা আছে, কি বলা আছে ভাইয়া, যে এ বি, আমরা একটু কালার সিলেকশন, দুটো বিন্দু দেওয়া আছে, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে সুন্দর, এই দুই বিন্দুর ঢাল বলা আছে এত, ঢাল বলা আছে কত, এই যে -1 বলা আছে, দুই বিন্দুর ঢাল বলা আছে -1, হ্যাঁ তাহলে আমাকে বের করতে হবে পি এর মান কত। দুইটা বিন্দু দেওয়া আছে, দুই বিন্দু দেওয়া থাকলে তোমরা জানো যে m = কি y2 - y1 / x2 - x1। তাহলে বলো এটা হচ্ছে আমাদের y2, এটা হচ্ছে আমাদের x1 y1, x2 y2, y2 হচ্ছে আমাদের p² + 1 সূত্রের মাইনাস, y1 হচ্ছে আমাদের 3p / x2, x2 হচ্ছে আমাদের 4, আর ঢাল m = কত বলা আছে -1। তাহলে এখান থেকে এটা হিসাব করলে কি তুমি p এর মান পেয়ে যাবা। এরকম অঙ্ক তো তোমাকে আমি দেখিয়েছি, আশা করি এটা তোমরা পারবে, বাকিটা হোমওয়ার্ক করে নেবে। এবার আসো ঢালের একটা এক্সটেনশন ফর্ম আমরা পড়বো, সমরেখ কি, সমবিন্দু কি, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। সমরেখ কি জিনিস, সমবিন্দু কি জিনিস, সমরেখ কি জিনিস, সমবিন্দু কি জিনিস। আচ্ছা টপিক দুইটা হেডিং দাও, একটা হচ্ছে সমরেখ, একটা হচ্ছে সমবিন্দু, দুইটা জিনিস আমরা দেখব, কেমন? একটা হচ্ছে সমরেখ, একটা হচ্ছে সমবিন্দু। কথা ক্লিয়ার? হেডিং দাও দুইটা, একটা হচ্ছে সমরেখ, সমবিন্দু। পয়েন্ট কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে সমবিন্দু, আরটা হচ্ছে সমরেখ। তো বুঝো, মনে করো এটা একটা সরল রেখা, যে কোনো একটা সরল রেখা হচ্ছে আমাদের এই রেখাটা যে কোনো একটা সরল রেখা, ক্লিয়ার? এই রেখার উপরে মনে করো কয়েকটা বিন্দু আছে, এই যে ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, যার স্থানাঙ্ক x2 y2, এটা হচ্ছে আমাদের আর বিন্দু,
যার স্থানাঙ্ক x3, যার স্থানাঙ্ক হচ্ছে x3 y3। এখানেও ধর একটা বিন্দু আছে পি কিউ আর এস বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x4 y4। ধরো এরকম আরও অসংখ্য বিন্দু থাকতে পারে। তো প্রত্যেকটা বিন্দু দেখো, এই যে এটার নাম দিলাম L1 রেখা, L1 রেখা। প্রত্যেকটা বিন্দুই দেখো L1 রেখার উপর অবস্থান করছে। প্রত্যেকটা বিন্দু কার উপর অবস্থান করছে? L1 রেখার উপর অবস্থান করছে। তো প্রত্যেকটা বিন্দু যদি L1 রেখার উপর অবস্থান করে, তাহলে যতগুলো বিন্দু L1 রেখার উপর অবস্থান করবে সবগুলোকে বলা হবে সমরেখ। সমরেখ কথার অর্থ হচ্ছে বিন্দুগুলো একই রেখার উপর অবস্থান করবে। সমরেখ কথার অর্থ কি? সমরেখ কথার অর্থ বিন্দুগুলো একটি রেখার উপর অবস্থান করবে। বিন্দুগুলোকে সমরেখ বলতে পারবো কখন? যখন বিন্দুগুলো একটি রেখার উপর অবস্থান করবে। একটি রেখার উপর অবস্থান করবে। ক্লিয়ার? বিন্দুগুলোকে আমি সমরেখ বলবো কখন? যখন বিন্দুগুলো একটি রেখার উপর অবস্থান করবে, তখন এটাকে আমি কি বলবো? সমরেখ বলবো। তাহলে দেখো পি কিউ আর এস এই সবগুলোই L1 রেখার উপর অবস্থান করছে। তাহলে এই বিন্দুগুলো পি কিউ আর এস সবগুলোই কি? সমরেখ। তাহলে সমরেখ ব্যাপারটা কি? সমরেখ হচ্ছে একই রেখার উপর অবস্থান করলে বিন্দুগুলোকে আমরা কি বলি? সমরেখ বলি। এখন এটা ম্যাথমেটিক্যালি তুমি কীভাবে প্রমাণ করবে যে বিন্দুগুলো যে সমরেখ, কীভাবে ম্যাথমেটিক্যালি প্রমাণ করবে? দেখো সবগুলো একই রেখার উপর অবস্থান করছে। এখন সরলরেখার ডেফিনেশন যখন তোমাদের আমি পড়িয়েছিলাম তখন বলেছি যে সরলরেখা হচ্ছে এমন একটা রেখা, মানে সরলরেখার ডেফিনেশন হচ্ছে এমন যে একটি চলমান বিন্দু তার দিক পরিবর্তন করে না, অর্থাৎ সে যেই অ্যাঙ্গেলে চলছে সে সবসময় সেই অ্যাঙ্গেল বজায় রেখেই চলে। ঠিক আছে? ধরো যে বিন্দুটা এখান থেকে চলা শুরু করলো, যে এই জায়গা থেকে চলা শুরু করলো, এই জায়গাতে যখন ছিল তার অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি? ধরো 30 ডিগ্রি। তো এই জায়গাতে যখন আসছে তখনও তার অ্যাঙ্গেল এক অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি। এখানে যখন আসছে তার অ্যাঙ্গেলও তখন 30 ডিগ্রি। এখানে যখন আসছে তখনও কি 30 ডিগ্রি। দেখো তার কোনো ডিরেকশনে কোনো চেঞ্জ নাই, মানে সে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি বজায় রেখে চলছে তো চলছে। তার চলার পথে সে কোনো দিক পরিবর্তন করে না। যেহেতু দিক পরিবর্তন না করে, এই জন্য তার চলার পথটাকে আমরা সরলরেখা বলতাম। ডেফিনেশনে কিন্তু বলে এসেছে। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা জানলাম যে সরলরেখার উপরস্থ সকল বিন্দুর মানে ডিরেকশনটা কি? সেম। সকল বিন্দুর ডিরেকশনটা সেম। তার মানে দুটি বিন্দুর মধ্যবর্তী ঢাল সর্বদা সমান থাকবে। দুটি বিন্দুর মধ্যবর্তী ঢাল সর্বদা সমান থাকবে। দুটি বিন্দুর মধ্যবর্তী ঢাল সর্বদা সমান থাকবে। তাহলে এই পি কিউর মধ্যবর্তী যে ঢাল, কথা বুঝতে চেষ্টা করো ভাইয়া, এই পি কিউর মধ্যবর্তী যে ঢাল, এই কিউ আর এর মধ্যবর্তী ঢালও সেম হবে, এই আর এস এর ঢালও সেম হবে। বুঝতে পারছো? যেহেতু এই সরলরেখার উপরস্থ কোনো বিন্দু দিক পরিবর্তন করে না, দিক মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেলের পরিবর্তন নাই। আর অ্যাঙ্গেল যদি সেম থাকে, এম ইজ ইকুয়ালস টু tan থিটা, থিটা যদি সর্বদা সেম থাকে তাহলে ঢালও সর্বদা সেম থাকবে। অর্থাৎ পি কিউর ঢাল, কিউ আর এর ঢাল, আর এস এর ঢাল সর্বদা সমান হবে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি কেমন আমরা প্রমাণ করতে পারবো? এই যে ম্যাথমেটিক্যালি হচ্ছে পি কিউ এর ঢাল, এই যে ভাইয়া বুঝতে চেষ্টা করো জিনিসটা, মানে খুবই সিম্পলি বুঝতে চেষ্টা করো। পি কিউ এর ঢাল সমান কিউ আর এর ঢাল সমান আর এস এর ঢাল। এটাই হচ্ছে আমাদের পিক পয়েন্ট। আমাদের এই আলোচনার পিক পয়েন্ট হচ্ছে আমাদের এটা। পি কিউ এর ঢাল সমান কিউ আর এর ঢাল সমান আর এস এর ঢাল। দেখো একটার সাথে লেজা, এই যে লেজ পি কিউ, আবার কিউ থেকে শুরু হবে, এমন না যে পি কিউ বাদ আর এস দিয়ে শুরু করবা, এমন না। পি কিউ আর এস এরকম, ঠিক আছে? এরকম লেজ দিয়ে শুরু করবা। তাহলে পি কিউ এর ঢাল যা আসবে, কিউ আর এর ঢালও তা আসবে, আর এস এর ঢালও তা আসবে। এখন দুই বিন্দুর মধ্যবর্তী ঢাল তো তোমরা কীভাবে বের করতে হয় তোমরা জানো। তাহলে ধরো আমি যদি 3টা বিন্দু নিয়ে কাজ করতাম, যদি শুধু এই 3টা বিন্দু নিয়ে কাজ করতাম, তাহলে দেখো এই দুই বিন্দুর ঢাল কত? y2 - y1 ডিভাইড বাই x2 - x1 হইতো, তাই না? y2 - y1 ডিভাইড বাই x2 - x1 ইকুয়ালস টু, বলো এই দুই বিন্দুর ঢাল কত হইতো? আর এবং কিউর ঢাল কত হইতো? y3 - y2 ডিভাইডেড বাই x3 - x2। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, সমরেখা হওয়ার ফর্মুলা হচ্ছে এটা। এটা দিয়ে আমরা কাজ করব, অঙ্কে কাজ করব। কথা ক্লিয়ার? এটা দিয়ে আমরা অঙ্কে কাজ করব। আর এই হচ্ছে আমাদের বেসিক ডিসকাশনগুলো। এবার আসলে সমবিন্দু বলতে কী বোঝাচ্ছি আসলে? স্যার আপনি সমবিন্দু বলতে কী বোঝাচ্ছেন, বা ভাইয়া তুমি কী বোঝাচ্ছ সমবিন্দু বলতে? অনেকগুলো রেখা আছে, মনে করো যে অনেকগুলো রেখা, হ্যাঁ অনেকগুলো রেখা, খেয়াল করেছ? এই যে দেখো 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 অনেকগুলো রেখা। এই রেখাগুলো প্রত্যেকটাই কী করলো? নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে গেল। ধরো এই বিন্দুর নাম দিলাম আমি পি। যদি অনেকগুলো রেখার একটা কমন পয়েন্ট থাকে, তাহলে যতগুলো রেখার কমন পয়েন্ট আছে সবগুলোকেই বলা হবে সমবিন্দু, অর্থাৎ একই বিন্দু দিয়ে যাবে।
অনেকগুলো যতগুলো সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় ওই সবগুলো সরলরেখাকে বলা হয় সমবিন্দু। ঠিক আছে, যে অনেকগুলো সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় তবে ওই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু। তাহলে সমবিন্দু কথাটা কি মিন করছে? সমবিন্দু কথাটা মিন করছে একই বিন্দু দিয়ে যাবে, একই বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে মিনিং। কথা ক্লিয়ার? এটা হচ্ছে মিনিং, একই বিন্দু দিয়ে যাবে। কথা বুঝতে হবে, কথা বুঝলে সব সহজ, না বুঝলে কঠিন। কথা বোঝা লাগবে। সমবিন্দু মান হচ্ছে একই বিন্দু দিয়ে যাবে। এখন এটা ম্যাথমেটিক্যালি তুমি কীভাবে প্রমাণ করবে একই বিন্দু দিয়ে গেল কিনা? তো মনে করো এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে আমাদের L2, এটা হচ্ছে আমাদের L3, এটা হচ্ছে আমাদের L4, চারটা সরলরেখা আছে। কয়টা সরলরেখা আছে? চারটা সরলরেখা। এখন এই L1 এবং L2 এর যদি তুমি ছেদবিন্দু বের করো, কাকে পাবা? L এবং L2 তো তারা এই পি বিন্দুতেই ছেদ করেছে, তাই না? তাহলে তুমি পি বিন্দুকে পাবা। ছেদবিন্দুকে কিভাবে বের করতে হয় আমরা কিছুক্ষণ পরেই শিখবো। তো L1 এবং L2 কে যদি তুমি মানে L1 এবং L2 ছেদবিন্দু দুটো সরলরেখা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দুটো থেকে তুমি যদি ছেদবিন্দু বের করো তাহলে তুমি পি কেই পাবা। একইভাবে তুমি যদি L2 এবং L3 এর ছেদবিন্দু বের করো তাহলে কিন্তু তুমি এই পি কেই পাবা ঘুরে ফিরে, কারণ বিন্দু তো একটাই। তুমি যদি L3 এবং L4 কে বের করো, মানে L3 এবং L4 সরলরেখা ছেদবিন্দু বের করো, তুমি কিন্তু পি কেই পাবা। তার মানে কি? L1 এবং L2 এর ছেদবিন্দু সমান L2 এবং L3 এর ছেদবিন্দু সমান L3 এবং L4 এর ছেদবিন্দু। যদি এগুলো পাওয়া যায়, L1 এবং L2 এর ছেদবিন্দু যা পাবো আমরা পি বিন্দুকে পাবো, মানে পি বিন্দু মানে কি x এর মান পাবো যা পাবো, L2 এবং L3 এর ছেদবিন্দু অর্থাৎ পি বিন্দুটা বা x এর মানটা সেমই আসবে। তাহলে আমরা বলতে পারবো L1, L2 এবং L3 সমবিন্দু। তাহলে আমাদের পিক পয়েন্ট কোনটা? ম্যাথমেটিক্যালি প্রমাণের কেমনে করবো আমরা? এই যে L1 ও L2 এর ছেদবিন্দু সমান L2 ও L3 এর ছেদবিন্দু সমান L3 এবং L4 এর ছেদবিন্দু। সবগুলোর ছেদবিন্দু কি হবে? দুইটি রেখা ছেদবিন্দু কি হবে? সেম হবে। তবেই আমরা বলতে পারবো ভাই যে রেখাগুলো সমবিন্দু। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সমবিন্দু, এই হচ্ছে সমরেখার টপিক। তো চলো আমরা অঙ্ক করি। কি বললো দেখো, প্রমাণ করো যে এত এত বিন্দুগুলো সমরেখা হবে যদি 1/a + 1/b = 1 হয়। তো আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশনের সাহায্য নিব আর কি। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন কি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বলবো। তিনটা ব্যাপার আছে, ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন, লজিক্যাল ফ্যালাসি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্যারাডক্স। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমাদের টিচাররা হয়তো বুঝায় না। তো এগুলো নিয়ে আমি ছোটো একটা ভিডিও বানাবো, ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন কি, ম্যাথমেটিক্যাল প্যারাডক্স কি, আর ম্যাথমেটিক্যাল না লজিক্যাল ফ্যালাসি কি, এগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলবো। তো দেখো কি সুন্দর করে বলা আছে, কি সুন্দরভাবে বলা আছে, এত সমরেখ হবে, মানে এই তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটা সমরেখ হবে যদি এত হয়। কথা ক্লিয়ার? যদি এত হয়। এখন ঘটনা হচ্ছে আমি ধরে নিলাম এত সমরেখ হবে যদি এত হয়, এটা হইলে সমরেখ হবে। তা আমি ধরলাম যে তারা সমরেখ অবস্থায় আছে, যদি এটাকে পাই তাহলে তো হয়। এভাবে তো আমি অঙ্কটা করতে পারি। কথা বুঝো? বলছে যে আমি আসলে সে যাবে, তার মানে কি? সে গেলে অবশ্যই আমাকে আসতে হবে। সে যখন যাইতে পারবে কখন? সে সময়টা কখন? যখন আমি আসব। আমি আসলে সে যাবে, এটা যেই মিনিং। সে যাবে যখন আমি আসব, একই তো মিনিং। সমরেখ হবে যদি এত হয়, সমরেখ ধরে যদি একে পাই, তাহলে তো সমরেখ অবস্থায় আছে। কথা বুঝো নাই? সমরেখ হবে যদি এটা হয়, তাহলে এটাকে ধরে সমরেখ প্রমাণ করতে হবে। আর আমি যদি সমরেখ ধরে এগুলোকে ব্যবহার করে এটা প্রমাণ করতে পারি, একই তো কথা, তাই না? সমরেখ না থাকলে তো আর এই জিনিস পাওয়া যাবে না। এই তিন যদি সমরেখ অবস্থায় না থাকে, একই রেখার উপর অবস্থান না করে, তাহলে তো আর এটা পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে। তখন আমি বলতে পারবো সমরেখ নাই। তাহলে এইভাবেও করা যাবে, অথবা কেউ যদি এটাকে সমরেখ মানে এটাকে ধরে সমরেখ প্রমাণ করো তখনও হবে, কন্ট্রাডিকশন ঘটালেও হবে বা ওইভাবে করলেও হবে। তো এটা সলিউশনটা কীভাবে করবো? সলিউশন ধরি a0 b0b c11 বিন্দু তিনটি সমরেখ। এখন বিন্দু তিনটি যদি সমরেখ হয়, সমরেখ হওয়ার জন্য তোমাদের একটা কন্ডিশন শিখাইছি না? সমরেখ হইলে আমরা কি করতে পারবো? তোমাদের শিখাই নাই? সমরেখ হইলে কি করতে পারবো? এই যে
y2 minus y1 divided by x2 minus x1 is equals to y3 minus y1 সরি y3 minus y2 divided by x3 minus x2 বলো এটা শিখাইছি কিনা তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x1 y1 x2 y2 x3 y3 তুমি সূত্র বসিয়ে দাও তাহলে লিখে তুমি সূত্র বসিয়ে দাও y2 minus y1 divided by x2 minus x1 is equals to y3 minus y2 x3 minus x1 শেষ তাহলে দেখো b divided by minus a is equals to 1 minus b divided by 1 তাহলে আর গুণ করো b into 1 মানে b minus a into 1 minus a into minus b plus এর ab এখন a মাইনাসের a এই পাশে নিয়ে আসলে প্লাসের a হবে সে ইকুয়ালস টু ab ab এর সাথে কিছু নাই মানে 1 গুণ আকারে আছে তাহলে ab কি 1 কে যদি রাখি তাহলে ab কি ভাগ হয়ে চলে আসবে তাহলে a plus b divided by ab is equals to 1 এখন ab কি এর নিচেও থাকবে ab আবার b এর নিচেও থাকবে ঠিক আছে is equals to 1 তো দেখো এখানে যে a কাটা এখানে যে b কাটা তাহলে 1/a plus 1/b বাকি আছে 1/a plus 1/b is equals to 1 এই দেখো আমরা পেলাম কিনা বলো আমরা পেলাম কিনা তো এইগুলোকে সমরেখা ধরে এটা পাইছি তার মানে অবশ্যই তারা তিনজন সমরেখা অবস্থায় আছে অর্থাৎ এই যে a b c বিন্দু তিনটি সমরেখা শেষ কেউ যদি ভিন্নভাবেও করো তাও হবে প্রমাণিত ক্লিয়ার এভাবে করলেও হবে কেউ যদি ভিন্নভাবে করো সেক্ষেত্রেও কিন্তু হবে তো আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা সৃজনশীল আমাদের টপিকগুলো যে আসছে এগুলো দেখাই এত তো বিন্দু সরলরেখার ঢাল একদম পুরা মানে এ সি বিন্দুগামী সরলরেখার ঢালে যে এ বিন্দু দেওয়া আছে সি বিন্দু দেওয়া আছে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল y2 minus y1 divided by x2 minus x1 করে ফেলবা এ ও বিবিন্দুগামী এক অক্ষের ধনাত্মকদের সাথে কত সাথে স্থলকোণ উৎপন্ন করে দেখাও যে স্থলকোণ উৎপন্ন করে তাহলে তুমি কি করবা এই যে আমরা সূত্র শিখে আসছি না tan θ is equals to y2 minus y1 x2 minus x1 তুমি এখান থেকে কি করবা থিটা বের করবা থিটা কি পাবা 90 থেকে বড় এবং 180 থেকে ছোট পাবা তাহলে তুমি বলে দিবা কি যে এই অভিবিন্দুগামী সংযোগ সরলরেখা এক অক্ষের ধনাত্মকের সাথে স্থলকোণ উৎপন্ন করে প্রমাণিত তাহলে তোমরা পারো মানে এই টাইপের অঙ্ক তো আমি হুবহু করিয়েছি তোমাদেরকে এবি রেখার ঢাল 2 হলে টি এর মান কত এরকম একটা প্রশ্ন করিয়েছি না দুটি বিন্দুগামী রেখার ঢাল 1 পি এর মান কত করিয়েছি সো এটা পারবে তোমরা রেখাটি এক অক্ষের ধনাত্মকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে এগুলা কোশ্চেন যে দেখো এগুলা কোনো কোশ্চেন কিনা মানে পারবা না এমন কোনো কিছু আছে কিনা এসি রেখার ঢাল ভাই পারবা না এমন কোনো কিছু আছে কিনা বলো এত রেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই যে সরাসরি সরলরেখা দেওয়া আছে তাহলে m is equals to minus a by b minus a হচ্ছে x এর সহগ কিছু নাই মানে 1 b হচ্ছে y এর সহগ কিছু নাই মানে 1 তার মানে -1 তাহলে তোমরা জানো m is equals to -1 হইলে m এর মান আবার কি জানি আমরা tan θ is equals to -1 তাহলে θ is equals to tan কত ডিগ্রি মান -1 135 ডিগ্রি মান -1 শেষ তার মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো এর চেয়ে সহজ আর কি হতে পারে